যে আমার ছেলে 4 বছর পর হেঁটেছে, কেউ বলতো না যে ও হাঁটবে। ওর শরীর ভারী হয়ে গেছিল যখন ওর জন্ম হয়, তখন জন্ম থেকে ও কিন্তু রিকেট। আমরা টাকা পয়সার অভাবের জন্য আমরা চিকিৎসা করাতে পারিনি। এতটাই খারাপ ছিল, তা টাকা পয়সার জন্য আমরা চিকিৎসা করাতে পারিনি। তাও ধরোধুপি করে, তাও এই বাড়ির একটা গাছ ছিল, বিক্রি করে ওর ওজনে আমরা টাকা দিয়েছি। 5টা মানুষ যখন হেঁটে খেলা করে বেড়াতো, আমি যখন খেলা করতে পারতাম না, তখন আমার মা নিজেই কান্না করতো। মানে আমি কিন্তু তখন বসতাম না। এরকম কষ্ট আমিও করেছি। হ্যাঁ, এবার কথা হচ্ছে মা তো মাই হয়, মাই হয়। 4 থেকে 5 কিলোমিটার হাঁটা হয়ে গেছে এই চরে, কিন্তু এখনো কোনো বাড়ি ঘর দুয়ার হদিশ পেলাম না। কিনা হয়েছিল সোলার আর ব্যাটারি ছিল, তাই এই সোলার ব্যাটারি চালানো হতো। তাও ওই পাকা চলতো না, কেবল আলোটাই চলতো। ও, শুধু আলোটাই চলতো, আর পাকাও চলতো না, টিভিও চলতো। নমস্কার বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগতম। ওই পাশে যে চরটা দেখতে পাচ্ছেন, ওই চরটার নাম গৌড় চর। তো ওখানে যেতে গেলে এই যে ব্রিজটা, CESCর ব্রিজ, পুরো কমপ্লিট হয়নি, আনকমপ্লিট অবস্থায় রয়েছে। আর এই ব্রিজটায় উঠতে গেলে মই বেয়ে উঠতে হবে। তো ওই পাশে মাত্র 5টা পরিবার থাকে, আমরা যাব। তা এই চরটা হয়েছে যেমন গঙ্গা নদীর গতিপথ পরিবর্তন হয়ে যে একটা নদী তৈরি হয়েছে, এবং ওই পাশে চর হয়ে গেছে। এই চরের ওই পাশে আবার কিন্তু গঙ্গা নদী। ভিডিওটা কিন্তু পুরো ইউনিক, মানে এই যে জায়গায়, এখানে কিন্তু মানুষ সেভাবে পৌঁছায় না। তো এইখানের মানুষের যে জীবন কাহিনী, মানে ওই চরের যে মানুষগুলো থাকে তাদের জীবন কাহিনী তুলে ধরবো। তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। এবার এই ব্রিজটায় উঠতে হবে, আর এই ব্রিজটায় উঠতে গেলে মানে মই বেয়ে উঠতে হয়। এই যে জায়গাটা প্রায় 4 তলার সমান উঁচু, এইবার মই বেয়ে উপরে উঠবো। তো চলুন, এইভাবেই কিন্তু সংগ্রাম করে এখানকার মানুষজন এই ব্রিজ পার হয়ে ওই পারের তটে যায়। এই যে দেখো, অর্ধেকটা উঠে গেছে, কষ্ট হয়ে গেছে, দেখো কত উপরে উঠে গেছে নিচের থেকে। আর এই হচ্ছে মই, এই মই বেয়ে আরও উপরে উঠতে হবে। তো চলুন, ওঠার সময় কিন্তু একেবারে ধ্যান দিয়ে উঠতে হবে, পুরো সাবধানে। একটু পা এদিক ওদিক হলে নিচে, আর একটু বাকি আছে। তো উঠে গেছি উপরে। তো এখানে এই ব্রিজের উপরে অনেক কিছু নাড়া রয়েছে। তো এখানকার মানুষজন যারা চরের ওই পাশে থাকে, তারা কিন্তু এই ব্রিজে বিভিন্ন রকম কাজবাজ করে থাকেন। তো এই ব্রিজেরও একটা হিস্ট্রি আছে। এই ব্রিজের হিস্ট্রিটা একটু বলে দিই। এখানে 2000 সালে যখন বন্যা হয়েছিল, তার আগে এখানে একটা বড় তাপবিদ্যুৎ কেন্দ্র হওয়ার কথা ছিল, কিন্তু বন্যার কারণে সেটা থেমে যায়। তো সেখানে আর সেভাবে কাজ হয়নি। আর এই যে ব্রিজটার নাম, সেটা হচ্ছে CESC। তো যাই হোক, ব্রিজ থেকে নেমে গেলাম। আর এখানে কাঠ শিল্প হওয়ারও কথা ছিল, কিন্তু কালের পর্যায়ে আর সেটা সম্ভব হয়নি, এখানকার স্থানীয়রা যেটা বলছিল। তো যাই হোক, এবার এই বাগান দিয়ে যেতে হবে। এই চরের আয়তন 8500 বিঘা কিন্তু। তো এই 8500 বিঘার মধ্যে মাত্র 5টা ফ্যামিলি বসবাস করে। তো যাই হোক, এই দুর্গম পথ দিয়ে হেঁটে যাচ্ছি। তো অনেক পথ এভাবে হাঁটতে হাঁটতে যেতে হবে, তারপরে সেখানে পৌঁছাবো তাদের কাছে, এবং তাদের লাইফস্টাইল, তাদের যোগাযোগ, কমিউনিটি, তাদের বাসস্থান সব আপনাদের তুলে ধরবো। তো চলুন। এই যে চরের জঙ্গল, এই জঙ্গলে কিন্তু খেজুর গাছের বোঝায়, আর এই দিকে কিন্তু কাশফুল ফুটে আছে। তো এই জঙ্গল পেরিয়ে এখনও হাঁটছি, মানে যত এগোচ্ছি ততই কিন্তু জঙ্গল, মানে দুর্গম পথ, কোনো মানুষজন নেই। আর একটা কথা বলে দিই, এখানে এই চরে কিন্তু প্রচুর পরিমাণে সাপ আছে। তো যখন আপনারা কেউ যদি আসেন এক্সপ্লোর করতে, তখন কিন্তু দেখে শুনে যাবেন। তো দেখুন সামনে কাশফুল আর কাশফুল, এটা দেখুন, মানে পুরো বালিময় রাস্তা আর ঘন জঙ্গল, তার মধ্য দিয়ে সরু রাস্তা। মানে কি বলবো, এইভাবে এখানকার মানুষ মানে এই রাস্তা দিয়ে চলাফেরা করে। দেখে নিন একটু। এবার মানে একটু ট্যাকে উঠছি। অনেকটা হেঁটে আসার পর এখানে একটা মাচা দেখতে পেলাম, মানে ছাউনি।
তা এখানে একটা পুজো রাখা আছে, একটা বালতি রাখা আছে, আর কিন্তু কোনো লোকজন নেই। আসল কথা মানে এগুলো আছে কিন্তু কোনো লোকজন নেই এখানে। মানে ফলে বন্ধুরা বুঝতে পারছেন তো যে কোন জায়গা দিয়ে যাচ্ছি বা কোথায় আজকে এক্সপ্লোর করছি। ও মানে যেমন গরম তেমন ভয়ও লাগছে। তো চলুন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে একেবারে শেষ মাথায় চলে আসলাম, কোনো বাড়ি ঘরদোর কিছুই পেলাম না। তো যাই হোক এখানে একটা গরু বাঁধা রয়েছে, আর এই হচ্ছে কিন্তু গঙ্গা নদী। হাঁটতে হাঁটতে প্রায় 2 কিলোমিটার হাঁটা হয়ে গেছে, তো এখনও কাউকে পেলাম না। দেখ নামার সময় কিন্তু ভালোই নেমেছিলাম, কিন্তু ওঠার সময় ফেটে যাচ্ছে পুরো। এমনিতে জানেন আমি একটু ফিজিক্যালি এক পা নিয়ে চলতে হয়। তো যাই হোক কষ্ট মষ্ট করে উঠে গেছি উপরে। যখন ক্লাস 8-এ পড়ি তখন কিন্তু একটা গল্প পড়েছিলাম, তাকলাকাল মরুভূমি। তো এই যে এক্সপ্লোর করছি, এই এক্সপ্লোর করতে এসে ওই গল্পটা মনে পড়লো। মানে এত পরিমাণে জল পিপাসা পেয়েছে, তো জল নিতে ভুলে গেছি। তো জানি জল এখানে পাওয়া যাবে, কিন্তু এখানে কোনো কল বা শ্যালো মেশিন বা কোনো জলের ব্যবস্থা নেই। এখন কি করা যাবে? এখনও বাড়ি পাইনি, মিনিমাম 4 থেকে 5 কিলোমিটার হাঁটা হয়ে গেছে এই চরে, কিন্তু এখনও কোনো বাড়ি ঘর দুয়ার হদিশ পেলাম না। তো চলো দেখি, চেষ্টা চালিয়ে যাব, জয় ঠিক হবে। আর একটা রাস্তা ধরে নিলাম, তো পরপর দুটো রাস্তায় মিস্টেক হয়ে গেছে। তো আর একটা রাস্তা দিয়ে যাচ্ছি যখন, তখন একটা জিনিস দেখতে পেলাম এখানে, যে এই যে লাইন মানে কারেন্ট, এখানে কারেন্ট ঢুকেছে। কারেন্টের যে লাইন তার নিচে কিন্তু একটা ট্রান্সফর্মার আছে, তার মানে ট্রান্সফর্মারটা মানে 440 লাইন, তার মানে এখানে বিদ্যুৎ ঢুকে গেছে, মানে এই দিকে কোনো বাড়িঘর দৌড় আছে। তো যাই হোক এই যে ট্রান্সফর্মার, আর এখানে একটা কিন্তু পুরনো আমলের বাড়ি রয়েছে, দেখো পুরনো আমলের অনেক পুরনো বাড়ি। তো যাই হোক এখানে শুনেছিলাম যে তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার কথা হয়েছিল, সেই হিসাবে এই ব্রিজটা তৈরি। কিন্তু 2000 সালের বন্যায় সেই ব্রিজ কিন্তু আর কাজ সমাপ্ত হয়নি। এই তাপবিদ্যুৎ গড়ে ওঠার কাজ এখানেই কিন্তু সমাপ্ত হয়ে রয়েছে। তো এখানে আরেক ভদ্রলোক তিনি বলছিলেন যে সমাপ্ত হওয়ার একটাই কারণ, এই যে গঙ্গা নদী যে গতি পরিবর্তন হয়ে আরেকটা নদী হয়ে গেছে, এবং ভিতরে যে চরটা, এই চরের নিচ দিয়ে জল চলাচল করে। তো এই কারণে এখানে এই তাপবিদ্যুৎ গড়ে ওঠার মনে হয় এখনও সেই রকম ভৌগোলিক পরিবেশ নেই, ওই জন্য কাজ এই অবধিই হয়ে থেমে রয়েছে। তো জানি না, এটা এখানকার স্থানীয়রা বললো। তো যাই হোক আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে কারেন্টের খুঁটি মানে 440 লাইন গেছে, মানে এই দিকে ঠিক মানুষ আছে। তো চলো আস্তে আস্তে যাই সামনের দিকে। এবার কিন্তু রাস্তা ভুল হওয়ার আর কোনো জায়গা নেই, কারণ এবার কিন্তু এই ইলেকট্রিক পোস্ট দেখে দেখে কিন্তু এগোচ্ছি। কারণ ইলেকট্রিক পোস্ট আছে মানে সামনে বাড়ি থাকবেই, কারণ এটা 440 লাইন। তো যাই হোক সামনে একটা বাড়িও দেখা যাচ্ছে, তো চলো দেখি গিয়ে। অনেক প্রতীক্ষার পর এই সেই জায়গায় পৌঁছে গেলাম যে চরে মাত্র 5টা ফ্যামিলি বাস করে। তো এই যে বাড়ির কল, মানে মোট 4টে না 5টা আছে বাড়ি। তো দেখি এই বাড়িতে এসে এই মাসিমা এখানে সে আছেন এখন। মাসিমা ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। এই পরিবেশে থাকেন? যে আমি তো আসার সময় দেখলাম যে পুরোটাই জঙ্গল, তার মধ্যে আপনারা এই যে বসবাস করছেন এখানে, আপনাদের মানে ভয় লাগে না? না, আমাদের থেকে থেকে অভ্যেস হয়ে গেছে। এই রকম জায়গায় থেকেও মানে ভয় লাগে না? আমি তো আসলাম তো যখন, তখন মানে ভয় লাগছিল যে পুরো মানে ফাঁকা জায়গা, কেউ নেই। একটু অসুবিধা হয়তো, এখন কোনো অসুবিধা। আচ্ছা আপনারা এখানে কত বছর আছেন? আমরা এখানে আছি প্রায় 30 বছর। 30 বছর মানে এই জায়গাটাই আপনি 30 বছর বাস করছেন? এর আগে কি এখানেই ছিলেন? না না, আগে ওই বড় গঙ্গা আছে না, হ্যাঁ হ্যাঁ, ওই গঙ্গার উপারে ছিলাম। আচ্ছা যখন এসেছিলেন তখন কয় ঘর ছিলেন আপনারা? তখন ওনারা সবাই ছিল। ও মানে এখানে আপনারা কটা ফ্যামিলি আছে? এখন 7টা। ও যাই হোক বন্ধুরা, আমি 5টা বলেছিলাম যে এখানে, এখন তো 7টা। মানে আপনাদের মেন পেশা? মেন পেশা বলতে এই দুটো ছাগল গরু পোষা হয়, এই নাহলে এমনি অন্যজনের কাজে মাঝে আমরা যাই না। ও মেন হচ্ছে আপনাদের ছাগল গরু। আর চাষবাস? চাষ হয় ছেলেরা করে টুকটাক। ও আপনার কয় ছেলে? 3 ছেলে। 3 ছেলে? 3 ছেলে এখানেই থাকে? না, 2 ছেলে চলে গেছে উপরে। ও আচ্ছা, আর এক ছেলে এখানে আছে? হ্যাঁ। এই ভাইটা কি হয়? এটাও ছেলের মতনই, জায়ের ছেলে। ও আপনার জায়ের ছেলে। হ্যাঁ। আর আপনাদের এখানে কারেন্ট কতদিন এসছে?
কারেন্ট ওই তো 1 বছর 1.5 বছর হবে। ও 1 বছর 1.5 বছর? হ্যাঁ। তার আগে কারেন্ট ছিল না না। এই পরিবেশে? হ্যাঁ। তা মানে কিভাবে বসবাস করতেন তখন কিভাবে বাসায় সোলার কিনা হয়েছিল, আচ্ছা। সোলার আর ব্যাটারি ছিল, হ্যাঁ। তাই এই সোলার ব্যাটারি চালানো হতো। তাও ওই পাকা চলতো না, কেবল আলোটাই চলতো। ও শুধু আলোটাই চলতো? আর পাকাও চলতো না, টিভিও চলতো না। আর এখন আচ্ছা। কারেন্ট এসে যাক টিভিও চলছে, সব দেখ, কিছু। মানে যখন আসছিলাম তখন ওই পিলার দেখে বুঝতে পারলাম যে এই জায়গায় তাহলে ফ্যামিলিটা আছে। তার আগে কিন্তু বুঝতে পারিনি, সোজা চলে গেছিলাম। আর এখান থেকে স্কুল কত দূর? স্কুল এই ঘাটের ধারে ছোট স্কুল, বাচ্চাদের প্রথম শুরু। আর আপনার ছেলে মেয়ে লেখাপড়া? সব উপারেই করিয়েছে, যা অল্প অল্প করিয়েছে। আচ্ছা। ছেলেরা তো বেশি লেখাপড়া করিনি, আচ্ছা। ও অল্প অল্প করে ছেড়ে দিয়েছে। ও যেটুক পেরেছে এই হ্যাঁ। পরিবেশে থেকে করেছে, এটাই অনেক। আর আপনাদের মানে কোনো কিছু বাজার টাজার করতে গেলে কোথায় যেতে হয়? সব বলাগড় বাজারে। সব বলগার বাজারে? আমরা যেতে যাই তাও ব্রিজ দিয়ে চলে যাই। ও ওই ব্রিজ দিয়ে, যে ব্রিজ দিয়ে আমরা আসলাম ওই ব্রিজ হ্যাঁ দিয়ে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ভালো, খুব ভালো। আর এটা আপনাদের রান্নাঘর, তাই তো? হ্যাঁ। একটু রান্নাঘরটা দেখে আসি। তো বন্ধুরা, রান্নাঘরটা দেখো, এখানে কাঠের জালেও রান্না হয়, আবার গ্যাসও আছে। তো আপনাদের বাড়িতে গ্যাস কতদিন এসছে? গ্যাস হয়েছে প্রায় অত মনে নেই, তাও 4-5 বছর হবে। ও 4-5 বছর। তো আপনাদের এখানে দিয়ে যায় গ্যাস? না, গ্যাস উপর থেকে আনতে হয়। ও সিলিন্ডার দিয়ে আর একটা সিলিন্ডার নিয়ে আসতে হয়। ও বন্ধুরা, দেখতে পাচ্ছ যে এই যে একটা চর, এই চরে মাত্র 7টা ফ্যামিলি বাস করে। তো কত ভয়াবহভাবে, মানে কত দুর্গমভাবে, কি দুর্গমভাবে এখানে বসবাস করছে। এখানে শুনছিলাম যে একটা কারখানা গড়ে উঠবে, তাই এই বিষয়ে আপনারা কিছু জানেন? না। এই যে ব্রিজটা হয়েছে, আমি যখন আসছিলাম তখন একটা কাকু বলছিলেন যে এখানে ব্রিজটা 2000 সালে আগে হচ্ছিল, 2000 সালের বন্যায় ভেঙে গেছে, আর কাজ হয়নি। তো এখানে বন্ধ হয়ে গেল। হ্যাঁ, এখানে একটা মানে এই এরিয়ায় একটা শিল্প, মানে তাপবিদ্যুৎ কেন্দ্র শিল্প গড়ে ওঠার কথা ছিল, কিন্তু পরে আবার পরীক্ষা করে দেখে এর নিচে দিয়ে জল যাওয়া আসা করে, ওই জন্য এখানে সেইভাবে আর কাজ হয়নি। তো যদি পরবর্তীকালে এখানে কারখানা গড়ে ওঠে, তো আপনারা কি এখানেই থাকবেন? না, তুলে দেবে। তুলে দেবে? আর যদি এই যে বলে তো আবার এই জায়গা নেবে না, এখান থেকে আমাদের জীবনে এখানে আছে যারা ফ্যামিলি, বলে তো নাকি নেবে না। ও আচ্ছা। না, আপনারা অনেকদিন ধরে বসবাস করছেন, তো হয়তো আপনাদের নিল না, বা পাশ দিয়ে হলো। যাক, ভালো। যাই হোক, মাসিমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। নিজেদের মতন করে আসার সঙ্গে সঙ্গে জল দিল, আর জলটা খাওয়ার পরে সত্যি আমি একটু মানে জীবন ফিরে পেয়েছি। বলে না, জলেই জীবন। তো যাই হোক, এই যে দুর্গম পরিবেশে থাকে। আরেকটা মাসিমা, যে এখান হসপিটাল কত দূর এখান থেকে? জিরাটে। ও কোনো কিছু হলে আপনাদের জিরাট যেতে হয়, তখন এই তো ব্রিজ, তা ওই ব্রিজে তো দেখলাম যে বাসই দিয়ে নামতে হয়। তখন না, মই দিয়ে নৌকা আছে। হ্যাঁ, এখানে এক একজনের নৌকা আছে, 3-4টে, 7 ফ্যামিলি তো, 3 ফ্যামিলির নৌকা আছে। ও নৌকায় করে তখন যোগাযোগ করে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা। এমনি সবসময় নৌকায় যেতে দেবে না। ও যখন কোনো অসুবিধা হলে নিয়ে যায়, তখন নৌকায়। তো বুঝছেন কি পরিস্থিতিতে বসবাস করে। স্কুলও আছে ওপারে, তো এখানে যারা পড়াশোনা করে সব কিন্তু ওই পারেই যেতে হয়। এই যে রাস্তা দিয়ে আসলাম, এই রাস্তা দিয়ে এখানে আসার পর এই একটা ভাইয়ের সাথে আমার দেখা হলো। তো তোমার নাম কি ভাই? রাজীব। রাজীব? রাজীব কি? চৌধুরী। চৌধুরী। তা তুমি কি করো? আমি এই বাবার সাথে মাঠে ঘাটে চাষবাস করি, গরু ছাগল আছে। পড়াশোনা? পড়াশোনা করি না। মানে স্কুলে যাওনি? না, স্কুলে গেছি, তোমার হচ্ছে 4 পর্যন্ত পড়েছি। ও, তা একটু পড়াশোনা করতে পারতে। পড়াশোনা আমাদের এই পার যাওয়া আসা মুশকিল বলে তাদের। ও মানে পড়াশোনাটা হয়নি। এখানকার পরিস্থিতি তখন খুব খারাপ ছিল, মানে পথঘাট ছিল না সেভাবে, তাই তো? তো এখন তুমি কি করছো? আমি এখন এখানে কাজ বাজ করি মাঠে ঘাটে। তুমি মাঠে ঘাটে কাজ না থাকলে রাজমিস্ত্রি কাজে যাই। তা এই যে পরিবেশে থাকো, তা মানে এখানে ভয় লাগে না? না, আমাদের থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। ও, তা তোমার জন্ম তো এখানে? হ্যাঁ, এখানেই জন্ম। আমার এখানে জন্ম, বাবা মায়ের এখানে, বাবার জন্ম এখানেই। আচ্ছা। আর তোমার মামা বাড়ি কোথায়? কলকাতা। কলকাতা? এটা তোমরা কয় ভাই? আমি বড় মামাতেই থাকি। ও, আমরা 5 ভাই বোন। একটা দিদি, তারপর 3 ভাই, আমার পর একটা ছোট বোন। আজকে কাজে গেছিলে? না, কাজে যাইনি। এই গরমের মধ্যে কাজে যাওয়া যাচ্ছে না। মানে এখানে খুব গরম, তাই তো?
মানে তোমার জন্ম হয়ে কি সোলার দেখেছো না এই যে হেরিকেনের আলো? আমাদের এই হেরিকেনের আলো জন্ম হয়ে দেখছি। জন্ম হয়ে হেরিকেনের আলো, ওই পরিবেশে মানুষ হয়ে তারপরে আস্তে আস্তে সব লাইট সোলার মোলার হচ্ছে, তারপরে এই 1 বছর হচ্ছে কারেন্ট দিয়েছে। যাই হোক, খুব ভালো লাগলো কথা বলে, খুব ভালো থাকো। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, এই যে ভাইয়ের সাথে কথা বললাম, তো কথা বলে সত্যি খুব ভালো লাগছে। আর এই যে চরে কয়েকটা মাত্র ফ্যামিলি থাকে, তো এত সুন্দর ব্যবহার। আসার সাথে সাথে আমাদের কিন্তু এই ভাই লেবু জল বানিয়ে দিয়েছে, মানে লেবু দিয়ে, নুন দিয়ে আর চিনি দিয়ে। তো ওটা খাওয়ার পরেই কিন্তু স্বস্তি পেয়েছি, মানে এতটা পরিমাণে হেঁটেছি। তো আর এই যে মানে দুর্গম রাস্তা, দুর্গম জায়গা, এই জায়গায়ও মানুষ বসবাস করে, মানে এইটা কিন্তু একটা ভাবার বিষয়। তো যাই হোক, এখানে মাসিমার সাথে কথা বললাম, ভাইটার সাথে কথা বললাম, খুব ভালো লাগলো। আর যাই হোক ভাই, ভালো থাকবেন, আর আমাদের ওইদিকে যাবেন। ঠিক আছে। যাক, এখানে একটা তুলসী মন্দির আছে, তো মায়ের ছবি আছে, একটা কল আছে। এই তোমরা কি এই কলের জলই খাও? এই কলের জল ভালো, তাই তো? কোনো অসুবিধা হয় না? 22 পাইপের কল। 22 পাইপের? হ্যাঁ। ও আচ্ছা। আর এটা হচ্ছে রান্নাঘর, তাই তো? রান্নাঘর। আর এখানেও তো রান্না হয় কাঠের? হয়, হ্যাঁ, গ্যাসে রান্না হয়। আর যখন বৃষ্টি না হয় তখন কাঠে, মানে যখন বৃষ্টি হয় তখন গ্যাসে, আর যখন বৃষ্টি হয় না তখন এই যে কাঠের উনুন আছে। যখন গ্যাস ম্যাস শেষ হয়ে যায় তখন এখানে রান্না হয়। আচ্ছা। আর গ্যাস কি এখানে দিয়ে যায়, মানে এই জায়গায়? না, ও, আমাদের ওখান থেকে ফোন করতে হয়, ফোন করে দিয়ে যায়, তারপরে আমরা নিয়ে আসি ব্রিজে দিয়ে, মই তুলে কোনো নৌকাই করে নিয়ে আসি। আচ্ছা। তা তোমাদের নৌকা আছে? হ্যাঁ, আমাদের নৌকা আছে। একদিন ঘোরাবে নৌকায় করে? হ্যাঁ, ঘোরাবো। সত্যি তো? হ্যাঁ, ঘোরাবো। আচ্ছা, তাহলে একদিন সময় করে আসবো। হ্যাঁ, সময় আসবো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, মনে থাকবে তো তখন? হ্যাঁ। যাই হোক, ভাই আমাদের কিন্তু নৌকায় করে ঘোরাবে, আর আমি কিন্তু নৌকা করে ঘুরতে খুব ভালোবাসি, আর আমি একটু চালাবো নৌকা। ঠিক আছে ভাই। হ্যাঁ, ভাই আমাকে ভাইদের বাড়ি নিয়ে যাচ্ছে, এবার ভাইদের বাড়ি যাচ্ছি। আর ভাই কিন্তু আমাকে গাইড করছে এখানে। ও, মাঝে মধ্যে আসে, তাই তো? মাঝে মধ্যে এখানে থাকে। বন্ধুরা, এখন আছি যে চরটায়, মাত্র কয়েকটা ফ্যামিলি। তো এখানকার পরিস্থিতি দেখো, এই হচ্ছে ঘর, আর এই হচ্ছে আরেকটা ঘর। কাকিমা ভালো আছেন? রান্না বান্না হয়ে গেছে? রান্না বললে ওই তরকারি করবো শুধু। তরকারি রান্না করলে হয়ে যাবে? হ্যাঁ, তরকারি রান্না করলেই হয়ে যাবে। ভাত আছে, ভাত রেঁধেছি। আর আপনারা এই ঘরেই থাকেন, তাই তো? আমরা এই ঘরে। আপনি কতদিন আছেন? আমার তো বিয়ে হয়ে আমি 30 বছর হতে। আপনি 30 বছর এখানে বসবাস করছেন? হ্যাঁ, আমি করছি। আর কারেন্ট এসছে কতদিন? এই তো বছর পাখা চলছে। 1 বছর হচ্ছে। ও, তা আমি একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? মানে একটা ভাইকে দেখলাম, নিজেও প্রতিবন্ধী। মেয়েটাও আছে হ্যান্ডিক্যাপ। আচ্ছা, হ্যাঁ, আমি হ্যান্ডিক্যাপ, মানে আমার এই যে পা দেখছেন, এই পা কিন্তু আমার চলে না ধরতে গেলে, আমি একসময় হাঁটতেই পারতাম না। আমার যা কষ্ট, আমার 3 গুণ কষ্ট আমার মা পায় এখন। ছোটোবেলা থেকে দেখেছি, মানে আমি এই যে এখানে এসে হেঁটে হেঁটে এসে কথা বলছি, এটাও কিন্তু আমার মায়ের জন্যে। মা না থাকলে আমি কিন্তু এই হুইল চেয়ারে ঘুরে বেড়াতাম। এই যে ছেলেমেয়েরা, একটা কথা বলি, ছেলেমেয়েরা কার ভরসায় বেঁচে থাকে? আমি এখানেই বসি আপনার সাথে। হ্যাঁ, বাবু, একটা আসুন না। না, কোনো অসুবিধা নেই। ছেলেমেয়েরা কার ভরসায় থাকে? মা বাবারই তো। হ্যাঁ। আর যখন মা বাবা যখন বুড়ো হয়ে যায়, তখন মা বাবা কার ভরসায় বাঁচে? তখন ছেলেদের আশাই তো। তাহলে তা আমরা এই যে তোমাদেরকে পৃথিবীতে আমরা আনলাম, তো কষ্ট করে আমরা মানুষ করছি তোমাদেরকে। এবার যখন আমাদের বয়স হয়ে যাবে, যখন আমাদের মানে হাত পা চলবে না আমাদের, তখন আমাদের খুঁটি কি হবে? তোমরাই হবে। অবশ্যই। তা আমাদের ভরসা কিসের? তোমরাই তো আমাদের ভরসা। সত্যি কথা বলতে, আমি এই ছোটবেলা থেকে দেখেছি, আমি যতদিন আমি কিন্তু মা বাবার জীবন থাকতে মা বাবা চায় না যে আমার ছেলে মেয়েরা কষ্ট করবে। দিন আমাদের জীবন থাকবে ততদিন আমরা কষ্ট করে ছেলে মেয়েদেরকে খাইয়ে পড়িয়ে মানুষ করে আর যাবো। না, সব থেকে বড় বিষয় যেটা, সাধারণ হলে কোনো অসুবিধা নেই, মানে নর্মাল হলে। ধরো আমি তো, আমার পায়ে প্রবলেম, আমি হাঁটতে পারতাম না। এই ভাইটাকেও দেখছি, ভাইটা অনেক প্রবলেম ফেস করে ঘুরে বেড়াচ্ছে। এবার এখানে আমার মার বেশি কষ্ট লাগতো কখন, যখন আর 5টা মানুষ যখন হেঁটে খেলা করে বেড়াতো, আমি যখন খেলা করতে পারতাম না, তখন আমার মা নিজেই কান্না করতো, মানে আমি কিন্তু তখন বুঝতাম না। এরকম কষ্ট আমিও করেছি। হ্যাঁ, এবার কথা হচ্ছে, মা তো মাই হয়। মাই হয়। ওই যে আমার ছেলে 4 বছর পর হেঁটেছে, কেউ বলতো না যে ও হাঁটবে, ওর শরীর ভারী হয়ে গেছিল। হ্যাঁ, এবার যখন ওর জন্ম হয়, তখন জন্ম থেকে ও কিন্তু রিকেট। আমরা বুঝতে পারিনি, টাকা পয়সার অভাবের জন্য আমরা চিকিৎসা করাতে পারিনি। সত্যি কথা
মানে এত পরিস্থিতি এতটাই খারাপ খারাপ ছিল। তা টাকা পয়সার জন্য আমরা চিকিৎসা করাতে পারিনি, তাও ধরোধুপি করে তাও এই বাড়ির একটা গাছ ছিল বিক্রি করে ওর ওজনে আমরা টাকা দিয়েছি ডাক্তারখানায়। ওই একদিন পর পর ওই ত্রিবেণী নিয়ে যেতাম, ইঞ্জেকশনের 40টা ইঞ্জেকশন লাগিয়েছি ওকে। তারপরে নিয়ে গিয়ে একটু যাই হোক ঠিক হলো, তো কথা বলতে পারতো না। 4 বছর পর কেউ বলতো না যে ওই ছেলে আমার হাঁটবে। ওই শুনে শুনে আমার কষ্ট হতো খুব, কি এই যে যতদিন আমি বেঁচে আছি ততদিন না হয় ছেলেটাকে আমার দেখবো, যখন আমি মরে যাব তখন আমার ছেলেটাকে কে দেখবে? এই ভাই, আজকালকার ভাই বোন কে কার হচ্ছে? কারোর হচ্ছে? এই যতদিন বেঁচে আছি আমি ততদিনে সেই মানে যে যেখানে বলতো ঠাকুরতলায় কোথায় কোথায় মানসা করেছে। এখানে একটা আমি কথা বলি, আমার মা কোনোদিন মানে বাড়ির বাইরে মানে বিয়ের পরে বেরোয়নি, কিন্তু আমার যখন এই যে পা মানে এই পাটা আমার পোলিও হয়ে যায়, মানে ছোটোবেলায় যখন আমি 6 মাস পরে পোলিও হয়ে যায় তখন আমি খেলা করতাম, মানে এই পা পড়ে থাকতো আর হাত পা দিয়ে খেলা করতাম, মানে একটা পা ওই হাত দিয়ে। তখন বুঝতে পারে যে আমার মানে এই পা অচল হয়ে গেছে। তখন আমার মা আমাকে নিয়ে মানে সেই আরজি কল থেকে কলকাতা শুরু করে সব জায়গায় মা দৌড়িয়েছে। বাবা এদিকে চাষবাস করতে আমাদের অবস্থাও ভালো ছিল না। তো যখন আমি বুঝতে পারি, আমি যখন 7-এ পড়ি, আমি কিন্তু পড়াশোনাও শিখেছি, তখনও কিন্তু ভালো হাঁটতে পারতাম। আমার মা কোলে পড়ে কাদা রাস্তা কোলে পড়ে নিয়ে স্কুলে দিয়ে আসতো, স্কুলে নিয়ে আসতো। তার সরকার থেকে আমাকে গাড়ি দেওয়ার চেষ্টা করেছিল 2বার, যে গাড়িটা নাও। আমার মা একটা কথা বলেছিল, যদি ওই গাড়ি আমার ছেলে পায় তাহলে আর হাঁটার চেষ্টা করবে না, আর কোনোদিন হাঁটতে পারবে না। তো ওই যে গাড়ি না নিয়ে আমি হাঁটা, মায়ের হাত ধরে বাবার হাত ধরে হাঁটা শুরু করেছি, সেই থেকে কিন্তু আমি হাঁটতে পারি, নয় কিন্তু আমি আজও এই জায়গায় এসে আপনার সাথে কথা বলছি। এটা আমার জন্য মানে এইটা আমার হতো না, শুধু এই যে কথা বলছি আপনার সাথে আমার মায়ের জন্যই কিন্তু এই জায়গায় আসতে পেরেছি। তো যাই হোক বন্ধুরা, একটা কথা বলবো যে আমি তো প্রতিবন্ধী, আমার যতটা কষ্ট না হয়, আমার যতটা মানসিক কষ্ট না হয়, আমার মা কিন্তু এখনও মানসিক কষ্ট 3 বেলা পায়। এই যে কারণ সন্তান কখনো একটু প্রবলেম থাকলে মারা কখনো ভালো থাকে না, সে মা আরও অন্যান্য সন্তান যতই ভালো হোক না কেন। তো এই কাকিমারও আমার মায়ের মতন সেম পরিস্থিতি, ওনারও একটা ছেলে আমার মতন ফিজিক্যালি। তো আমি তো হেঁটে চলে বেড়াচ্ছি, কিন্তু সে একটু অ্যাবনর্মাল। তো যাই হোক, ভগবান তার মঙ্গল করুক, তার ভালো রাখুক। পড়াশোনা করে মানে নদী পার হয়ে যেতে হয় না। ভাইয়ের পিছনে যদি পড়াতে চান তাহলে ভাইয়ের পিছনে সময় দিতে হবে, কারণ ধৈর্য রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। আর ওই মানে স্কুলে ভর্তি করেছে, ওর পর্যন্ত পড়েছে। তো মাস্টারমশাই নিজে থেকেই বললেন যে এটা হিন্দি না, তা ও রেগুলার স্কুলে না আসলেও চলবে, ও সপ্তাহে একদিন আসলে। কিন্তু এই যে গঙ্গার পার হয়, ও তো একটু ঠিক মতন রাস্তা হাঁটতেও পারে না, পড়ে যায়। ওই যে হয়তো কেউ ছেলে পেলে ধাক্কা দিয়ে ফেলে দিল, কিংবা নৌকো থেকে গড়িয়ে গেল জলের মধ্যে, তখন কোথায় পাবো? মানে তখন একটা যখন মানে একটা যদি দুর্ঘটনা ঘটে দেখুন যায়। বন্ধুরা, এখানে মায়ের ভালোবাসা কি, মা বলতে চাচ্ছে যে আমার ছেলে তো অ্যাবনর্মাল, পড়াশোনা যতটা করছে স্কুলে একদিন গেলেও হয়, কিন্তু মানে একা একা ছাড়তে চায় না, কারণ এই যে নদী রয়েছে, নদীর পার হয়ে যেতে হয়। যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তখন কি হবে? ওর থেকে যে অবস্থায় আছে, চোখের সামনে আছে, ওটাই বলছে যে আমার চোখের সামনেই থাক, মানে মা তো মাই হয়। তো যাই হোক বন্ধুরা, এখানে একটা কথা বলবো, ছেলে হোক মেয়ে হোক, যদি কোনো একটা প্রবলেমে থাকে, মায়েরা সত্যি প্রতিনিয়ত কান্না করে। তো এটা এই অনুভবটা আমি বুঝতে পারি এখনও আমার মায়ের থেকে। তো যাই হোক কাকিমা, খুব ভালো থাকবেন। আর এই যে দুর্গম পরিবেশে থাকে, মানে আমি যেই জায়গাতে আছি, কিন্তু মানে এই যে একটা বড় চর, এই চরের মধ্যে বসবাস করছে। আর এই যে ঘরটা দেখো কি পরিস্থিতি। আর এই ঘরে কিন্তু রাতে এই ঘরেই থাকেন। তো তা এই যে পরিস্থিতিতে থাকে, তা এখানে চিকিৎসা করবে ভাইয়ের না সংসার চালাবে, এই বিষয়টাই দাঁড়িয়ে পড়ছে। মানে এটাই চিন্তার বিষয় যে সংসার চালাবে না চিকিৎসা করবে। যে আপনারা যদি কোনো সহৃদয় ব্যক্তি এই ভিডিওটা দেখে থাকেন, এই ভাইকে বিশেষ করে, বা কোনো সংস্থা যদি এই ভিডিওটা দেখেন, অবশ্যই এসে একটু পাশে দাঁড়াবেন, তাহলে ভালো হয়। ভাইয়ের একটু চিকিৎসা করতে পারবে, ভাই একটু আমাদের মতন কথা বলতে পারবে, চলতে পারবে। তো মাসিমা চিন্তা করবেন না, আপনার ঠিক ভালো হবে, ভাই কথা বলবে, ভাই চলবে। তো
খাওয়া দাওয়া হয়ে গেছে? সকালে খেয়েছি আমরা, আর এই দুপুরে খাওয়া দাওয়া করবো। আচ্ছা, তো যাই হোক কথা বলে ভালো লাগলো। আর ভাইকে একটু চোখে চোখে রাখবেন। ওই জন্য তো কোনোখানে ওকে আর ছাড়ি না আমরা। সরকারি সাহায্য পাই তো ভাই? হ্যাঁ, এখন এই যে বললাম না, এই বছর খানিক বছর হচ্ছে না, এক বছর হচ্ছে না, হ্যান্ডিকার্ড কার্ড করিয়েছি। হ্যাঁ, তো এই মাসে মাসে 1000 টাকা করে আচ্ছা, ঢোকে। হ্যাঁ, ও ওই দেয়? মেয়েটারও করিয়েছি আর এই হ্যাঁ। ছেলেটারও করিয়েছি। আচ্ছা, মানে আপনার মেয়েও হ্যাঁ, একটু হ্যাঁ। ও কানে কম শোনে, কিন্তু আচ্ছা। পড়াশোনার দিকে ওর মাথা ছিল, কিন্তু ও হাতের স্পিরিট মানে লেখা লেখা মানে খুব ভালো। আঁকা মানে ছবি আঁকে ও একটা, মানে দেখলে কি বলুন কি তো, বলবো? যাদের একদিক কমা হয় ভগবান তাদের আর একদিক দিয়ে দেয়। ও যা ছবি এঁকে দেয় না, আমরা অবাক হয়ে যাব। আচ্ছা। ও নিজের হাতে দিয়ে কৃষ্ণ ঠাকুর, গোপাল মাটির তৈরি করেছিল, ওই শিব ঠাকুরের মাথা তৈরি করেছিল। কোন কোন বোনটা? ওই যে ওই বড়টা। তাই এত সুন্দর আঁকো? আমি বিনে করেছি ওটা। হ্যাঁ, আছে আঁকা? না, এখন বিনে হয়ে যাবে, ভেঙে গেছে। ও, এবার এই চুলের লিঙ্গাটা ব্যাগটাও নেই, ভেঙে গেছে। ও। আচ্ছা, গণেশ বানিয়েছিল। দেখলে বাহ। পারে না, হ্যাঁ। বিশ্বাস করবে না যে ওইটা আঁকা নাকি। আচ্ছা আচ্ছা আমি এমনই। ও নিয়ে গিয়ে স্কুলে দেখাতে গণেশ ঠাকুরের মাথা করেছিল। আচ্ছা আচ্ছা গণেশ ঠাকুর করেছিল, তো স্কুলে নিয়ে যাওয়ার সময় হ্যাঁ। ও যেটা দেখাবে বলে হ্যাঁ। নিয়ে গিয়ে ভেঙে দিই টং করে, অবিকল পুরো মনে হয় যে কিনা ঠাকুর এটা। আর গোপাল মাটির গোপাল করেছিল এত বড়, হুম। একদম কেউ ধরতে পারবে না যে ওইটা বানানো হাত দিয়ে। হুম। মানে মানে কি এত আমরা- প্রতিভা, মানে হাতের কাজ। ওর হাতে ও মানে যে জিনিস দেখবে মানে সেই সত্যি জিনিস কথাই দেখবে। বলছি এটা, যে ভগবান পাখি, একদিক থেকে পক্ষ, ঠাকুর যেন একদিক বা- থেকে দিয়ে দেয়। হ্যাঁ, যে কোনো জিনিস ওকে আঁকতে বললে ও এঁকে দেবে। হুম। এত সুন্দর সুন্দর সেই সাপের ছবি মুভি সব আঁকে, কিন্তু আমরা ওই মানে আমাদের অবস্থা খারাপ বলে আর মেয়েটাকে কোনো হ্যাঁ। মানে মানে অবস্থা ভালো থাকতে খুব ভালো জায়গায় পৌঁছে যেত। মানে ও পৌঁছে যেত। কতজনা চেষ্টা করেছে অনেক রকমের। হ্যাঁ। আচ্ছা, আর এই যে ভাইটা হচ্ছে, এই যে কিন্তু ক্যামেরার সামনে আসতে ভয় পাচ্ছে, আর দিদিটার হাতে আঁকা এটা মানে খুব সুন্দর প্রতিভা। এই যে সেই দিদি, মানে এই ছবিটা কিন্তু এই দিদিটা এঁকেছে, মানে খুব প্রতিভা। এরকম অনেক ছবি এঁকেছে। সুবিধা হয় না তো পায়ে দেখুন, এক সময় আমি হাঁটতে পারতাম না, কিন্তু আমি আমার মনের জোর যে আমি হাঁটবো যখন বুঝতে পারি। আর আমার মা সবসময় বলতো আমার ছেলে হাঁটবে, ডাক্তার বলে দিত যে বগলে ক্রাশ নিয়ে হাঁটতে হবে, কিন্তু আমার মা বলেছেন আমার ছেলে হাঁটবে। তো আমি প্রত্যেক দিন ব্যায়াম করাতো, আমার মা তেল মালিশ করাতো আমাকে। ভোরবেলা হলে ওই রাস্তায় নিয়ে যেত, এবার সাঁতার কাটানোর জন্য মানে একটা পুকুর মতন করে জলে ফেলে দিত, মানে যে হ্যাঁ সাঁতার কাট, না হলে তো পারতাম না। এইভাবে করতে করতে আমি কিন্তু ন্যাশনাল লেভেলের সুইমার, মানে আমি সমুদ্রের সাঁতার কাটি। আর এইদিকে আবার আমি ফেন্সিং প্লেয়ার, মানে ন্যাশনাল লেভেলে খেলা করি। মানে এবার আমি তৃতীয় হয়েছি ভারতবর্ষের মধ্যে। তো আপনার ছেলে বা মেয়েকে প্রতিভা আছে, একটু কাজে লাগাতে হবে যে হোক। আর এই ভিডিওটা দেখছে কেউ না কেউ পাশে দাঁড়াবে। আমি দিদিটা খুব প্রতিভাবান মেয়ে, আশা করি কেউ না কেউ পাশে দাঁড়াবে। আর এই ঘরে থাকেন। কাকিমা, খুব ভালো লাগলো আপনার। আর দিদির এত প্রতিভা, যদি একটু মানে পরিস্থিতি ভালো হতো, যদি আর্ট কলেজে ভর্তি হতো, এতদিন ভালো জায়গায় পৌঁছে যেত। কিন্তু কি করবে বলুন, এই যে পরিস্থিতি দেখো, এই যে ঘর, এই ঘরে কিন্তু বসবাস করে, এই চরের এই ঘরে এইভাবে। আপনারা রাত্রেও তো এখানে থাকেন, মানে এইভাবে কিন্তু বসবাস করতে হয়। এখানে পেট চালাবে না পড়াশোনা করবে, এটাই হচ্ছে মেন বিষয় হয়ে দাঁড়ায়। তো যাই হোক বন্ধুরা, এখানে এই কাকিমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। তো যদি কোনো দিন বড় হতে পারি ঠিক আসবো, ভাই দিদি আছে, আমি ঠিক আবার আসবো। তো কাকু ভালো আছেন? তো যাই হোক, কাকুদের বাড়ি এসে এই যে বসলাম। তো কাকু, আপনি কতদিন আছে এখানে? আমাদের প্রচুর অনেক দিন, মানে অনেক দিন ধরে বসবাস করতেন? অনেক দিন বলতে আমাদের এখন বয়স 50, এখনো বয়স পড়লো। ও, আপনি কত বছর বয়স থেকে এখানে বসবাস করছেন? আমার বয়স হচ্ছে, আমাদের জন্মভূমি এটা। আচ্ছা, মানে আপনার জন্ম এখানে? আমার জন্ম এখানে, আমার বাবারা ছিল আমাদের থেকে ছোটকালে এখানে ও, মানে এই যে জায়গায় 7টা ফ্যামিলি আছে, হুম। তো এই যে 7টা ফ্যামিলি বসবাস করেন, তা আপনাদের মানে ধরো যোগাযোগ ব্যবস্থা বা কোনো কিছু এখান থেকে হসপিটাল বা কতদূর? ওই নৌকা দিয়ে পাড়া যাতায়াত করা হয়। এবার কোনো কিছু আনতে গেলে বা জিনিস কিনতে গেলে তখন আপনারা কোথায় যান? জিনিস আনতে গেলে যাতে কোনো জিনিসের প্রয়োজনে বেশি বেশি করে নিয়ে এসে আমরা ও, সপ্তাহ, মানে নদীর ওপার থেকে? ওই নদীর ওপার থেকে সপ্তাহকার বাজারে নিয়ে আসা হয়। আচ্ছা। আবার ওর মধ্যে যদি কোনো জিনিসের কম হয়ে গেলে আবার নৌকা নিয়ে গিয়ে নিয়ে আসতে ও, নৌকা গিয়ে তখন নিয়ে আসতে হয়। হ্যাঁ।
আর আপনাদের হসপিটাল? হসপিটাল আমরা এই জিরাট হসপিটালে চলে যাই, আর না তো সেরকম অসুবিধে হলে চুচুড়াই হসপিটালে যাই। ও আপনাদের এটা হুগলি ডিস্ট্রিক্টের এটা মধ্যে? হুগলি ডিস্ট্রিক্ট। আচ্ছা, এই স্কুল কত দূর আছে? স্কুলেই তো গঙ্গাটা পার হয়েই স্কুল। মানে এখানকার যারা আছে তারা পড়াশোনা করে তো সবাই? হ্যাঁ, পড়ালেখা কেউ ছেড়ে দিয়েছে, কেউ পড়ে, এখন বাচ্চারা যারা আছে তারা পড়াশোনা করে। ভালো লাগলো কথা বলে। ভালো থাকবেন, হ্যাঁ কাকু। যাই হোক, এই চরে আরেকটা ভাইকে পেয়ে গেলাম। তোর নাম কি ভাই? আমার নাম সম্রাট মণ্ডল। সম্রাট মণ্ডল, কি করো তুমি? আমি সেলাইয়ের কাজ করি। তো তোমাদের বাড়ি কোনটা? আমাদের বাড়ি ওই যে এইটা ওইটা দুটো, এটা জ্যাঠার বাড়ি, এটা এখানেও থাকে ও, ওখানে। এইটা হচ্ছে তোমার ঠাকুমা? ও, যাই হোক, বিয়ে করেছো কোথায়? পায়রাডাঙ্গা। পায়রাডাঙ্গা, মানে আমরা যে পায়রাডাঙ্গা স্টেশন হয়ে এসছি, একটা ফ্যামিলি থাকো, তা এই যে পরিবেশে ভয়টাই লাগে না? ভয় অভ্যেস হয়ে গেছে। অভ্যাস, সবই অভ্যাসের দাস। যাই হোক, আমরা মানুষ মানে অভ্যাসের দাস, যে অভ্যাসটা তৈরি করব সেটা। তো এখানে ঝড় বা যখন ঝড় হয় বা মানে এই দুর্গম পরিবেশে হঠাৎ করে ঝড় আসলো কিংবা আইলা, তারপরে এই যে রুমাল হয়ে গেল, সেই সময় ভয়টাই লাগে না? ভয় লাগে না, এমনি কি বলতো ঝড়মর হলে ঘরে ঢুকে থাকতে হয়। আর এর আগে আমি তোমার ঠাকুমার কাছে শুনলাম 30 বছর ধরে এখানে বসবাস করছে। তো এর আগে পাকা বাড়ি ছিল? তুমি কি পাকা বাড়ি কতদিন ধরে দেখছো? কি এখানকার পাকা বাড়ি? হ্যাঁ, মানে এই যে তোমাদের বাড়িটা, যাই হোক একটু পাট কাটি বেড়া ছিল, আচ্ছা। সে টালি মালি ভেঙে চুরে যাচ্ছে, তারপর তো করলো এই মানে 7-8 বছর হবে মনে, তাই না? 7-8 বছর, 7-8 বছরের বেশি বেশি হবে, আচ্ছা। 7-8 বছরের বেশি। মানে 7-8 বছর হলো এইটুকু হয়েছে, মানে এইটুকু। যাই হোক, মাথার উপর একটু পাকা থাকলে, একটু ছাদটা থাকলে আর কোনো অসুবিধা হতো না। সব ইট বই বই নিয়ে আসতে হয়েছে মানে মোষের গাড়ি করে। এই ইট সব ওই পারের থেকে হ্যাঁ, বয়ে ওই নিয়ে পাড়ের আসতে? থেকে এনেছে সব মোষের গাড়ি ট্রলারে করে, সব খারাপ বিশাল। মানে এখানে বাড়ি বানানো মানে খুব এই বাড়ি বানিয়েছে কমজোর, ওখানে 1 তলার উপর হয়ে যেত, তাও ইট কিনে যা খরচা হয়েছে তখনকার বাজারে। 1 তলার উপর হয়ে যেত, 2 তলার কাছাকাছি। কি মর্মান্তিক ঘটনা। তখন 5,000-6,000 করে ইটের দাম ছিল। হ্যাঁ, তখন ঠিকই বলে 5-6,000 টাকা ইটের দাম ছিল। এটার দাম ছিল। তা তুমি কি তোমার কি কাজ ওই সেলাইয়ের কাজই, মানে এখানে না অন্য কোথাও? ওপারে, ওই ওপারে বাইরে ঠিক নেই, এখানেও করি এখন, এখানে করি, আগে বাইরে থেকে এসছি, এখন এখানে করি। যাই হোক, ভাইয়ের সাথে কথা বলেও খুব ভালো লাগলো, আর ভালো থাকবেন ভাই। হ্যাঁ বন্ধুরা, এই ছিল গৌরনগর তটের মানুষের জীবনযাত্রা। তো আপনাদের দেখালাম। আর সবথেকে খারাপ লাগলো যে আমার মতো মানে যে ফিজিক্যালি ভাইটা, তো সেই কাকিমার মনের পরিস্থিতি কেমন আপনারা তো দেখলেন। যাই হোক, এই নিয়ে আমাদের চলতে হয়। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওয়। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।